ছোট্ট বেঞ্জামিন তার বাড়ির ছাদের উপর স্টোর রুমে কিছু একটা খুঁজছে, কিন্তু হঠাৎই তার দাদা সেখানে আসে। বেঞ্জামিনকে এখানে দেখে তিনি তো অবাক হয় এবং কারণ জিজ্ঞাসা করে কি করছে সে এখানে। ছোট্ট বেঞ্জামিন ভয়ে ভয়ে জানায় আসলে সে এমনিতেই এসেছে, কিন্তু তার দাদা জানতো সে এখানে কি খুঁজছে। ছোট থেকেই তার পরিবারের কাছে গুপ্তধন নিয়ে নানান রকম গল্প সে শুনেছে। হয়তো এই স্টোর রুমে সেই গুপ্তধনের কোনো ম্যাপ বা প্রমাণ থাকতে পারে। তার দাদার মনে হয় এটাই হলো উপযুক্ত সময় ছোট্ট বেঞ্জামিনকে সেই গুপ্তধনের ইতিহাস বলার জন্য। তিনি জানান আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের রাজাদের কাছে প্রচুর পরিমাণে গুপ্তধন ছিল। সেই গুপ্তধনকে পাওয়ার জন্য বছরের পর বছর প্রচুর রাজা এবং যোদ্ধারা যুদ্ধে জড়িয়েছে, রক্তক্ষরণ হয়েছে, কিন্তু সেই গুপ্তধন কেউই তার নিজের করতে পারেনি। কিন্তু সেই গুপ্তধন একদিন নিখোঁজ হয়ে যায়। এরপর আবারও কেটে যায় প্রায় হাজার বছর। একদিন একটি চার্চের নিচে নাইটসরা সেই গুপ্তধন খুঁজে পায়। সেই গুপ্তধনের পরিমাণ এতটাই বেশি ছিল যা একটি দেশকে খুব সহজেই ধনী বানাতে পারত। এরপর নাইটসরা অনেক চিন্তাভাবনা করার পর সেই গুপ্তধন ইউরোপে নিয়ে আসে। এইভাবে আরও অনেক বছর কেটে যায় এবং শুরু হয় ব্রিটিশদের সাথে আমেরিকার যুদ্ধ। সেই সময় ওই গুপ্তধন আবারও হারিয়ে যায়, কিন্তু সেটাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল যাতে ওই গুপ্তধন সাধারণ মানুষের কাজে লাগে। সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য তারা কিছু রহস্যময় সূত্র রেখে যায়। 1932 সালে চার্লস ক্যারল, যিনি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন, একমাত্র তিনিই ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর একটি সূত্র জানতেন, যেটা একটি কাগজে লেখা ছিল এবং এটি আমেরিকান প্রেসিডেন্টকে তিনি দিতে চেয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের সাথে দেখা করার আগেই তিনি মারা যান। তবে মারা যাওয়ার আগে সেই কাগজটি তার সবথেকে বিশ্বস্ত ঘোড়াচালকের হাতে তুলে দেন তিনি, এবং সেই ঘোড়াচালক আর কেউ নয়, ছোট্ট বেঞ্জামিনের দাদার দাদা থমাস গেট। বেঞ্জামিনের হাতে তার দাদু ওই কাগজটি তুলে দেয়, যেখানে শার্লেট নামে একটি জাহাজের নাম লেখা ছিল, কিন্তু সেই জাহাজ কোথায় সেটা কেউই জানত না। এই একই গল্প বেঞ্জামিনের মতোই বেঞ্জামিনের বাবা প্যাট্রিকও শুনে আসছে, তবে এগুলি তার কাছে শুধুমাত্র গল্পই মনে হয়। প্রায় 6টি জেনারেশন ধরে এই একই গল্প তাদের পরিবারে হয়ে আসছে। কিন্তু ছোট্ট বেঞ্জামিনের মনে সেই গুপ্তধন নিয়ে নানান রকম কৌতূহল জেগে ওঠে। তার দাদাকে সে কথা দেয় একদিন না একদিন ওই গুপ্তধন যেভাবেই হোক সে খুঁজে বার করবে। এইভাবেই কেটে যায় অনেক কটা বছর। আর্কটিক সার্কেলের উত্তরে আমরা সেই ছোট্ট বেঞ্জামিনকে দেখি, যে এখন বড় হয়ে গেছে। বন্ধু রাইলি এবং ইয়ানের সাথে সেই গুপ্তধনের সন্ধানে বেরিয়েছে। অনেক বছর রিসার্চ করার পর শার্লেট নামে জাহাজের খোঁজ তারা পেয়েছে, যেটা এই বরফের নিচে কোথাও রয়েছে। মেটাল ডিটেকটিভ দিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে জাহাজটিকে খুঁজে পায় তারা। জাহাজের ধ্বংসাবশেষ বরফ সরিয়ে বাইরে বার করে। এরপর জাহাজের ভিতরে প্রবেশ করে। জাহাজের ভিতরে অনেকগুলি ব্যারেলে প্রচুর পরিমাণে বারুদ ছিল, এবং জাহাজটি এতদিন বরফের নিচে থাকার কারণে কিছু জাহাজের কর্মীর মৃতদেহ সেখানে ছিল। ঠান্ডার কারণে সেগুলি নষ্ট হয়নি। খুঁজতে খুঁজতে বেঞ্জামিন একটি মৃতদেহ পায়, যেটা একটি ব্যারেলকে ধরেছিল। কৌতূহলবশত ব্যারেলের ভিতরে দেখতেই সেখানে একটি পুরনো বাক্স সে পায়, এবং তার মধ্যে অদ্ভুত রকমের স্মোকিং পাইপ খুঁজে পায়। পাইপের গায়ে কিছু খোদাই করা ছিল, কিন্তু সে বুঝতে পারে না। তখন সে আঙুল কেটে কিছুটা রক্ত পাইপে লাগিয়ে পাইপটি কাগজের উপর রোল করতেই কিছু লেখা উঠে আসে, যেটা গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর সূত্র ছিল। বেঞ্জামিন এই সব কিছু নিয়ে ছোট থেকেই পড়াশোনা করে আসছে, তাই এই সূত্রটি বুঝতে তার বেশি সময় লাগে না। তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের ব্যবহার করে খুব তাড়াতাড়ি এই লেখার মানে সে বুঝে ফেলে। 1932 সালে চার্লস ক্যারল আমেরিকার যে স্বাধীনতাপত্রে স্বাক্ষর করেছিলেন, যেটাকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, সেই কাগজের পিছনেই অদৃশ্যভাবে গুপ্তধনের ম্যাপ লুকিয়ে আছে। আর এটা একমাত্র সাইট্রিক অ্যাসিড দিলেই স্পষ্টভাবে ফুটে উঠবে। কিন্তু সেই কাগজ আছে আমেরিকার এক মিউজিয়ামে, অনেক সিকিউরিটির মাঝে, কারণ যেহেতু সেটা আমেরিকার স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। এই সব কিছু জানার পর ইয়ান ওই নথিপত্র চুরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেঞ্জামিন তার কথায় রাজি হয় না, কারণ সে চায় না তার দেশের একমাত্র স্বাধীনতার নথিপত্র কোনোভাবে নষ্ট হোক। তবে ইয়ানের কাছে ওই নথিপত্রের থেকে গুপ্তধনকে খুঁজে বার করাটা বেশি বড় ছিল। আসলে ইয়ান ওই গুপ্তধন খোঁজার পিছনে প্রচুর টাকা লাগিয়েছিল, আর ভিতর ভিতর তার উদ্দেশ্য ছিল বেঞ্জামিনকে কাজে লাগিয়ে গুপ্তধন খুঁজে বার করার পর সেগুলি নিজে হাতিয়ে নেওয়া। কিন্তু বেঞ্জামিন তার পরিকল্পনায় রাজি হয় না। তখনই ইয়ানের কথায় তার একজন সাথী তার দিকে বন্দুক তাক করে বলে,
হয়তো সে তাদের সাথে এই কাজ করবে, নয়তো এই গুপ্তধন সম্পর্কে যা যা জানে সবকিছুই তাদেরকে বলে দিতে হবে, নইলে তার প্রিয় বন্ধু রাইলিকে সে মেরে ফেলবে। তখনই চালাকি করে বেন একটি ফ্লেয়ার ইয়ানের দিকে ছুড়ে দেয়। ইয়ান সেখানে থাকা বারুদগুলিকে হাত দিয়েছিল, যার কারণে তার হাতে আগুন লেগে যায়। জাহাজের ভিতরে আগুন ছড়াতে শুরু করে। দ্রুত বেঞ্জামিন ও রাইলি জাহাজের নিচের বেসমেন্টে ঢুকে পড়ে। এদিকে ইয়ান ও তার সাথীরা সেই জাহাজ থেকে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সকল বারুদে ভয়ানক বিস্ফোরণ ঘটে জাহাজটি তছনছ হয়ে যায়। ইয়ান মনে করে হয়তো তারা মারা গেছে, তারা সেখান থেকে চলে যায়। জাহাজের বেসমেন্টে থাকার কারণে সৌভাগ্যবশত দুজনেই প্রাণে বেঁচে গেছে। কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। রাইলি এবং বেনকে খুবই চিন্তিত দেখা যায়। স্বাধীনতার ঘোষণাপত্রটিকে ইয়ান যেভাবেই হোক চুরি করবে, কিন্তু এটাকে তাদেরকে রক্ষা করতে হবে। তারা এফবিআইকে এই বিষয়ে জানায়, তবে এফবিআই এর কাছে এটা শুধুমাত্র গাঁজাখুরে গল্প মনে হয়। স্বাধীনতার ঘোষণাপত্রটিকে মিউজিয়ামে প্রচুর সিকিউরিটির মাঝে সুরক্ষিত রাখা আছে, সেটাকে চুরি করা অসম্ভব। অবশেষে সেই মিউজিয়ামের ইনচার্জ চেজের সাথে দেখা করে তারা পুরো বিষয়টি তাকে খুলে বলে, এমনকি সেই অদৃশ্য ম্যাপ সম্পর্কেও, যেটা গুপ্তধন পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র পথ। চেজ তাকে জিজ্ঞাসা করে তারা এই ম্যাপ সম্পর্কে কিভাবে জানলো। বেঞ্জামিন তাকে 200 বছর পুরনো ওই স্মোকিং পাইপ সম্পর্কে জানায়, যেখানে ম্যাপ সম্পর্কে লেখা ছিল। কিন্তু পাইপটি দেখতে চাইলে বেঞ্জামিন সেটা আর দেখাতে পারে না, কারণ সেই পাইপ তো ইয়ান তার সাথে নিয়ে গেছে। যার ফলে বিনা প্রমাণে এই সকল কথা চেজের কাছেও একটি গল্পই মনে হয়। সেখান থেকেও কোনো রকম সাহায্য না পেয়ে সে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় সে লক্ষ্য করে চেজ পুরনো ঐতিহাসিক কয়েন সংগ্রহ করতে পছন্দ করে, তবে তার কাছে 1789 সালের একটি কয়েন নেই, কিন্তু সেই কয়েনটি বেনের কাছে ছিল। তো যাই হোক, সেখান থেকে তারা চলে আসে। মিউজিয়ামের স্বাধীনতা সেই ঘোষণাপত্রটির সামনে দাঁড়িয়ে সে নানান কিছু ভাবতে থাকে। তাদের পরিবারের প্রজন্মের পর প্রজন্ম প্রায় 180 বছরের পরিশ্রমের ফল তার থেকে মাত্র 3 ফুট দূরেই রয়েছে। মানে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি, যার পিছনেই লুকিয়ে রয়েছে গুপ্তধনের ম্যাপ। তবে তা সত্ত্বেও সে কিছুই করতে পারছে না। অনেক কিছু চিন্তাভাবনার পর সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। এটা সে এমনিতেই ছেড়ে দিতে পারে না। ইয়ানের হাত থেকে এটাকে রক্ষা করতে হলে এটাকে তাকে নিজেই চুরি করতে হবে। রাইলি তাকে বোঝানোর চেষ্টা করে, একবার যদি তারা এফবিআই বা পুলিশের হাতে ধরা পড়ে তাহলে সারা জীবন তাদের কারাগারেই মরতে হবে, কারণ এটা কোনো সাধারণ নথিপত্র নয়, আমেরিকার স্বাধীনতার একমাত্র স্বাক্ষর করা নথিপত্র। তবে এটি যদি তারা চুরি না করে, ইয়ান কোনো না কোনোভাবে এটিকে চুরি করার চেষ্টা করবে, এবং এই নথিপত্র যদি তার হাতে লাগে তাহলে সে এটিকে নষ্ট করে ফেলবে। রাইলি তাকে পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝায়। এই স্বাধীনতার ঘোষণাপত্রটি চুরি করা এতটাও সহজ ছিল না। সেটি মিউজিয়ামে কড়া সিকিউরিটি দিয়ে ঘেরা থাকত। নথিপত্রটি বুলেট প্রুফ কাচের নিচে সবসময় সুরক্ষিত রাখা ছিল, আর যেহেতু সেটা অনেক পুরনো, সময় সময় সেটিকে কেমিক্যাল টেস্টের জন্য মিউজিয়ামের নিচে বেসমেন্টে নিয়ে যাওয়া হতো। সেখানে প্রবেশ করা একেবারেই অসম্ভব ছিল। কেমিক্যাল টেস্টের পর সেটিকে পুনরায় ওই একই বুলেট প্রুফ কাচের মধ্যে করে মিউজিয়ামে পুনরায় রাখা হতো। সেই বুলেট প্রুফ কাচে হালকা স্পর্শতেই সেটির সিকিউরিটি সাইরেন বেজে ওঠে, এবং সাথে সাথে নথিপত্রটি অটোমেটিকলি বেসমেন্টে গিয়ে পৌঁছায়। বেনের মাথায় একটি পরিকল্পনা আসে। কিছুদিন পর মিউজিয়ামে একটি অনুষ্ঠান হতে চলেছে। সেদিন ঐতিহাসিক সকল জিনিসপত্র নিচে বেসমেন্টে নিয়ে যাওয়া হবে। সেই সময় বেসমেন্টে সিকিউরিটি অনেক কমই থাকবে, এবং এটাই ওই নথিপত্রটিকে চুরি করার উপযুক্ত সময়। তবে সেই বেসমেন্টে পৌঁছাতে হলে চেজের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন, কারণ যেহেতু সে মিউজিয়ামের ইনচার্জ। এই প্ল্যান করেই পরদিন রাইলি মিউজিয়ামের পাশের একটি কেবিল রুমে গোপনে প্রবেশ করে। প্রথমে মিউজিয়ামের সিকিউরিটি ক্যামেরাগুলিকে হ্যাক করে সে। আসলে রাইলি একজন বিখ্যাত টেক হ্যাকার ছিল। অন্যদিকে বেঞ্জামিন একজন সিকিউরিটি গার্ডের আইডি ছবি তোলে, এবং সেই ছবিটিকে এডিট করে নিজের জন্য একটি মিউজিয়ামের আইডি কার্ড বানিয়ে ফেলে। তাদের দরকার এবার চেজের ফিঙ্গারপ্রিন্ট। পরিকল্পনা করে সেই কয়েনটিতে এমন এক প্রকার কেমিক্যাল মেশায় যেটা সাধারণত খালি চোখে দেখা যায় না, কিন্তু ব্লু লাইটের মাধ্যমে সেটা স্পষ্ট বোঝা যায়। কেমিক্যাল মিশিয়ে সে ওই কয়েনটিকে চেজকে উপহার হিসেবে দিয়ে দেয়। কয়েনটি পেয়ে সে খুবই খুশি হয়। অন্যদিকে রাইলি মিউজিয়ামে পৌঁছে নথিপত্রের ওই কাঁচের উপরে এক প্রকার বিশেষ লেজার লাইট ফেলতেই সেটি দ্রুত বেসমেন্টে গিয়ে পৌঁছায়। এই খবর চেজের কাছে যেতেই সেও বেসমেন্টে যায়। তবে বেসমেন্টে ঢোকার আগে কম্পিউটারে পাসওয়ার্ড টাইপ করতেই
তার হাতে লাগা কেমিক্যাল কিবোর্ডে অদৃশ্য দাগ ফেলে দেয়। অন্যদিকে ইয়ান তার সঙ্গীদের নিয়ে ওই নথিপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে। এইভাবেই কিছুদিন কেটে যায়। মিউজিয়ামে সেই অনুষ্ঠানের দিন চলে আসে। বেঞ্জামিন সিকিউরিটির পোশাকে ওই নকল আইডি কার্ড দিয়ে খুব সহজেই মিউজিয়ামে প্রবেশ করে। ভিতরে ঢুকে প্রথমে সে গার্ডের পোশাক ছেড়ে চেজের সাথে দেখা করে। খুবই কৌশলে কাঁচের গ্লাসে ওই কেমিক্যাল লাগিয়ে সেটি চেজকে দিয়ে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অন্যদিকে রাইলি সিসিটিভির মাধ্যমে পুরো ব্যাপারটির উপর নজর রাখে এবং তাকে ইনস্ট্রাকশন দিতে থাকে। প্রথমে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লিফটের গেট খুলে বেসমেন্টের দিকে যায় এবং বেসমেন্টে সেই ভল্টের সামনে কিবোর্ডটিকে ওপেন করে। সেখানে ব্লু লাইট ফেলতেই পাসওয়ার্ড উঠে আসে এবং খুব সহজেই পাসওয়ার্ড টাইপ করে সে ওই ভল্টে ঢুকে পড়ে। তবে এখানেই একটি সমস্যা এসে দাঁড়ায়। ইভানও ঠিক একই দিন ওই নথিপত্র চুরির পরিকল্পনা করেছে। সেও মিউজিয়ামের বেসমেন্টের মাধ্যমে মিউজিয়ামের ভিতরে ঢুকে আসে। একজন গার্ডকে অজ্ঞান করে ভল্টের দিকে এগিয়ে যায়। এদিকে বেঞ্জামিন নথিপত্রটিকে নিয়ে বাইরের দিকে বেরোতে গেলেই ঠিক তখনই ইয়ান সিসিটিভি ক্যামেরাগুলিকে নষ্ট করে দেয়। সাথে সাথেই রাইলি বুঝে যায় কেউ একজন ভিতরে প্রবেশ করেছে। দ্রুত বেনকে সে সেখান থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু ইয়ান এবং বেন একেবারে সামনাসামনি এসে দাঁড়ায়। তার হাতে ওই নথিপত্রটিকে দেখে তার দিকে গুলি চালায় তারা। তবে সৌভাগ্যবশত বুলেট প্রুফ কাচের কারণে সে প্রাণে বাঁচে এবং কোনো রকমে লিফটের মাধ্যমে উপরে উঠে আসে। ইতিমধ্যে চেজের সন্দেহ হয় বেনের উপরে। সে ইনভাইটেড লিস্ট চেক করতে এসে দেখে বেনকে তো ইনভাইটও করা হয়নি, তাহলে সে কিভাবে ভিতরে ঢুকলো। চেজ তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। ইতিমধ্যে বেন লিফটের মধ্যেই ফ্রেম থেকে নথিপত্রটিকে বার করে বেরিয়ে এসেছে। তখনই সামনাসামনি চেজকে দেখে সে মিউজিয়ামের ভিতরের একটি স্টোরে ঢুকে পড়ে। সেই স্টোরে ওই নথিপত্রের কপি মাত্র $35 বিনিময়ে মিউজিয়ামে আসা দর্শকদের জন্য বিক্রি হতো। বেঞ্জামিন সেখান থেকে একটি কপি কিনে মিউজিয়ামের বাইরে বেরিয়ে আসে। চেজও তার পিছু পিছু বাইরে বেরিয়ে আসে। হাতে কাগজটিকে দেখে জিজ্ঞাসা করে, এটা কি? তবে কিছু বলার আগেই মিউজিয়ামের সিকিউরিটিরা ভল্টে গিয়ে দেখে নথিপত্রটি চুরি হয়ে গেছে। সাথে সাথেই মিউজিয়ামের সিকিউরিটি সাইরেন বাজিয়ে দেয়। চেজ বুঝতে পারে বেনের হাতে ওই কাগজটি আর কিছু নয়, আমেরিকার স্বাধীনতার স্বাক্ষরের নথিপত্র। সে চিৎকার করে সিকিউরিটিকে ডাকতে গেলে বেন তাকে সেটি দিয়ে দেয় এবং এটি লক্ষ্য করে ইয়ান। নথিপত্রটি দিয়ে মিউজিয়ামের দিকে যেতে গেলেই ইয়ান তাকে অপহরণ করে নেয়। বেন তাদের গাড়ির পিছু করতে বলে, আর যাই হোক তার জন্যই চেজ বিপদে পড়েছে। ইয়ান বেনের থেকে পিছু ছাড়ানোর জন্য চলন্ত গাড়ির উপর ফায়ারিং করে। গাড়িগুলি স্পিডে চলার কারণে ঝাঁকুনিতে গেট খুলে চেজ বাইরে পড়ে যেতে গেলেই বেঞ্জামিন সঠিক সময়ে তাকে ধরে নেয়। চেজকে তারা বাঁচিয়ে নেয়, কিন্তু ওই নথিপত্রটি ইয়ান হাতিয়ে নেয়। ইয়ান ভাবে আর যাই হোক গুপ্তধনের ম্যাপ তারা পেয়ে গেছে, কিন্তু তাদের খুশি কিছুক্ষণের মধ্যেই নিরাশায় পরিণত হয়। সেই নথিপত্রটি নকল ছিল, বেনের $35 দিয়ে কেনা শুধুমাত্র একটি কপি। বেন তাদেরকে বোকা বানিয়েছে। অন্যদিকে চেজ তো প্রচণ্ড রেগে আছে, সেই নথিপত্র তাদের হাতছাড়া হয়ে গেল। কিন্তু তখনই বেন তাকে আসল নথিপত্রটিকে দেখায়, যেটা তাদের কাছে সুরক্ষিত আছে। চেজের পুরোপুরি বিশ্বাস নথিপত্রে গুপ্তধনের কোনো ম্যাপ নেই। সে খুবই ভালোভাবে এটাকে দেখেছে। কিন্তু বেনের পুরোপুরি বিশ্বাস আছে কিছু না কিছু সেই নথিপত্রের পিছন থেকে সে পাবেই। অন্যদিকে মিউজিয়ামে এফবিআই সকলকে আটক করে রাখে। তারা তাদের তদন্ত শুরু করে দেয়। এফবিআই অফিসার স্যাডিস্কি লিফটের মধ্যে বুলেট প্রুফ কাঁচটিকে দেখে, যার ওপর গুলির চিহ্ন ছিল। তার মনে প্রশ্ন জাগে, যদি চোর নথিপত্রটিকে চুরি করতে এসেছিল তাহলে তার ওপর গুলি চালালো কে? এর মানে এখানে দুটি গ্যাং ছিল। তখনই একজন এফবিআই অফিসার জানায় তাদেরকে কিছুদিন আগে বেঞ্জামিন গেট নামে একজন ব্যক্তি ওই নথিপত্র চুরি হওয়ার সম্ভাবনার জন্য এফবিআইয়ের কাছে এসেছিল এবং আজকের ওই অনুষ্ঠানেও সে উপস্থিত ছিল, তবে বিনা নিমন্ত্রণে। এছাড়াও খুবই তাড়াতাড়ির মধ্যে গিফট স্টোর থেকে সে একটি নথিপত্রের কপি কিনেছে। সিসিটিভি ক্যামেরা ভালোভাবে চেক করার পর এফবিআই অফিসার এজেন্টদের তার সম্পর্কে সকল তথ্য এবং তাকে খুঁজে বার করার মিশনে লাগিয়ে দেয়। এই ব্যাপারটি বেঞ্জামিনেরও মাথায় আসে। সে তার ভিসা কার্ড দিয়ে ওই স্টোরে পেমেন্ট করেছে। এর মানে এফবিআই এর কাছে তার অ্যাড্রেস ও নথিপত্র সবকিছুই আছে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে সে সিদ্ধান্ত নেয় তার বাড়ি না গিয়ে সে তার বাবার কাছে যাবে। কারণ আর যাই হোক এখন তাদের এই নথিপত্রের পিছনে আসলে কি কোনো ম্যাপ আছে কিনা সেটা দেখতে হবে। চেজকে তারা তাদের সাথে নিয়ে যায়, কারণ চুরি হওয়ার সাথে সাথে সেও মিউজিয়ামে উপস্থিত নেই। এই কারণে এফবিআই সরাসরি তার উপর সন্দেহ করতে পারে। এখন সেও এদের সাথে জড়িয়ে গেছে। তার বাবার সাথে দেখা করে বেন পুরো ব্যাপারটা তাকে জানায়।
তবে তিনি একেবারেই খুশি ছিলেন না এই নথিপত্র চুরি করার জন্য। তার বাবা ভেবেছিলেন বেন হয়তো ভুলে গিয়ে নিজের ভবিষ্যতে মন দিয়েছে, কিন্তু না, সে এখনো ওই গুপ্তধনের পিছনেই পড়ে আছে। তার বাবার কাছে এখনো এই সবকিছু গল্পই মনে হয়, কারণ গুপ্তধনের পিছনে তাদের পরিবারের প্রজন্ম বছরের পর বছর নষ্ট করেছে। শুধু তারা একের পর এক ক্লুই পেয়েছে, কিন্তু গুপ্তধন কেউই পায়নি। বেনের বাবার মনে হয় এটি একটি পৌরাণিক কাহিনী মাত্র। সেই সময় ব্রিটিশদের ব্যস্ত রাখার জন্য এই মিথ আমেরিকানদের দ্বারা ছড়ানো হয়েছিল। তবে যাই হোক, বেন তার শেষ চেষ্টা করতে চায়। নথিপত্রটিকে তারা টেবিলের ওপর রেখে তার ওপর লেবুর রস লাগায়, কারণ লেবুর রসে সাইট্রিক অ্যাসিড রয়েছে, আর একমাত্র সাইট্রিক অ্যাসিডের মাধ্যমেই নথিপত্রের পিছনে লুকিয়ে থাকা ওই অদৃশ্য ম্যাপ ফুটে উঠবে। কিন্তু দেখা যায় লেবুর রস দেওয়ার পরেও সেই ম্যাপ ফুটে ওঠে না। তখন তাদের চেষ্টা দেখে বেনের বাবা জানায় সাইট্রিক অ্যাসিড এবং হালকা গরম হাওয়াতে হয়তো সেই অদৃশ্য কালি দিয়ে আঁকা ম্যাপ ফুটে উঠবে। তার বাবার কথা মতো যখনই তারা একটি হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিতে শুরু করে, তখনই তারা অবাক হয়। আসলে নথিপত্রের পিছনে অনেকগুলি নাম্বার লেখা রয়েছে, তবে সেটা কোনো ম্যাপ নয়। সেই নাম্বারগুলিকে বেন লিখে নেয়। তখনই তার মাথায় আসে সেই স্মোকিং পাইপের কথা। সেই পাইপে আমেরিকার প্রতিষ্ঠাতা জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা কিছু চিঠির সম্পর্কে বলা ছিল। হয়তো সেই চিঠির সাথে এই নাম্বারগুলির কোনো যোগাযোগ আছে। চিঠিতে লেখা শব্দগুলির সাথে নাম্বারগুলি মেলালেই হয়তো কিছু না কিছু ক্লু তারা পেতে পারে। এবং সৌভাগ্যবশত সেই ঐতিহাসিক চিঠি তার বাবার কাছেই ছিল, যেটা পারিবারিক সূত্রে তিনি পেয়েছিলেন। কিন্তু তার বাবা জানায় সেই চিঠি তো এখন তার কাছে নেই, সেটা তো তিনি একটি মিউজিয়ামে দান করে দিয়েছে। সেই মিউজিয়ামটি রয়েছে ফিলাডেলফিয়াতে। এরপর তারা সেখান থেকে দ্রুত ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে তার বাবার ঠিকানায় এফবিআই পৌঁছে গেছে। তারা দেখে বেন তার বাবাকে বেঁধে রেখে তার গাড়ি নিয়ে পালিয়েছে। তবে কোথায় গেছে সেটা তিনি বলেন না, কারণ এটা বেনেরই পরিকল্পনা ছিল। ফিলাডেলফিয়ায় পৌঁছে রাইলি একটি ছোট্ট বাচ্চাকে কিছু টাকা দিয়ে ওই নাম্বার অনুযায়ী মিউজিয়ামের ভিতরে থাকা চিঠির অক্ষরগুলিকে লিখে আনতে বলে। সে তার কথা মতো বারবারই মিউজিয়ামে গিয়ে সেগুলিকে লিখে আনে। ইতিমধ্যে ইয়ানও সেখানে পৌঁছে গেছে, কারণ ইয়ান জানত গুপ্তধনের সাথে এই চিঠিগুলি কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। সেই স্মোকিং পাইপটি তো তার কাছেই ছিল। ইয়ান বাচ্চাটিকে ওই মিউজিয়ামে লক্ষ্য করে। বাচ্চাটি চিঠি থেকে কিছু নাম্বার অনুযায়ী অক্ষর লিখে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রথমে সে গুরুত্ব দেয় না। অন্যদিকে বাইরে বসে রাইলি সেই অক্ষর অনুযায়ী একটি ক্লু খুঁজে পায়। সেই সংখ্যা এবং চিঠির অক্ষরগুলিকে মিলিয়ে তারা দেখে এটি আমেরিকার ফিলাডেলফিয়ায় অবস্থিত স্বাধীনতার সময়ের একটি ঘণ্টা এবং বিশাল বড় একটি ঘড়ির কথা জানাচ্ছে। সেই ঘড়িতে 2:20 সূর্যের আলো পড়ার পর সেই ছায়া যে দেওয়ালে পড়বে সেখানেই কিছু লুকিয়ে আছে। এরপর তারা ফিলাডেলফিয়ায় ওই ঘড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর ইয়ানের মনে হয় কিছু না কিছু সমস্যা তো রয়েছেই। কৌতূহলবশত বাইরে এসে বাচ্চাটিকে কিছু টাকা দিতেই সে ইয়ানকে পুরো ব্যাপারটি খুলে বলে দেয়। এরপর ইন্টারনেটে ওই শব্দটি সার্চ করার পর তারা জানতে পারে ফিলাডেলফিয়ায় ওই ঘড়ি এবং ঘণ্টার কথা। তারাও ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে বেন সেখানে পৌঁছে গেছে। ঠিক 2:20 সে দেখে সূর্যের আলো ঘড়ির উপর পড়তেই সেই ঘড়ির ছায়া একটি দেওয়ালে গিয়ে পড়েছে। দেওয়ালটিকে ভালোভাবে দেখার পর একটি ইটে সেই স্মোকিং পাইপে থাকা একই রকমের চিহ্ন দেখতে পায়। সেই ইট দেওয়াল থেকে বার করতেই তার মধ্যে চশমার মতো একটি ডিভাইস দেখতে পায়, যার মাধ্যমে অদৃশ্য ম্যাপ দেখা সম্ভব। সেই চশমাটি পরার পর যখনই বেন নথিপত্রের উপর দেখে, তখনই কিছু লেখা এবং একটি ম্যাপ ভেসে ওঠে, যেটি আমেরিকার ব্রডওয়ে এবং ওয়াল স্ট্রিট নামে একটি জায়গার অনেক পুরনো একটি চার্চের দিকে ইশারা করছিল। তখনই বেন দেখে ইয়ান সেখানে পৌঁছে গেছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। চটজলদি সে আসল নথিপত্রটিকে চেজকে দিয়ে শুধু বাক্সটি সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বেনকে দেখামাত্র ইয়ানের লোকজন তার পিছু নেওয়া শুরু করে। অন্যদিকে চেজ এবং রাইলি অন্য দিক দিয়ে পালিয়ে যায়। তাদেরকেও ইয়ানের লোকজন দেখে ফেলে। শহরের রাস্তায় তারা ইয়ানের লোকেদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু একসময়ে গিয়ে বেনকে তারা গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সেই বাক্সটি তো ফাঁকা। কোনো রকমে সেখান থেকে বেন পালায়, কিন্তু বেনের বাবার গাড়িটিকে এফবিআই ফলো করছিল। সেই সূত্রে অবশেষে এফবিআইয়ের হাতে সে গ্রেপ্তার হয়। অন্যদিকে পালাতে গিয়ে চেজের হাত থেকে নথিপত্রটি রাস্তার মাঝ বরাবর গিয়ে পড়ে। সেই সময় ইয়ান কোথা থেকে এসে সেটিকে তুলে নেয়, যার ফলে নথিপত্রটিও তাদের হাতছাড়া হয়ে যায়। এফবিআই অফিসার স্যাডিস্কি বেনের কাছ থেকে পুরো ব্যাপারটি জানতে পারে। এফবিআই বেনকে একটি অফার দেয়,
যদি সে ইয়ানের কাছ থেকে ওই নথিপত্রটি পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথোপকথন চলাকালীন হঠাৎই ইয়ানের কল আসে, কারণ বেনকে ছাড়া সে ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারত না। সে বেনকে নিউ ইয়র্কের একটি জায়গায় তাকে দেখা করতে বলে। তবে ইয়ান জানতো এই কথোপকথন এফবিআই শুনছে, তাই এফবিআইকে সে জানিয়ে দেয় তারা যেন কোনো রকম চালাকি না করে, তাহলে এই নথিপত্র সে নষ্ট করে দেবে। ইয়ানের কথা মতো বেন সেই জায়গায় পৌঁছায়। চারিদিকে এজেন্টরা ছদ্মবেশে তার ওপর নজর রাখছিল। তখনই ইয়ানের একজন সাথী বেনের মাইক্রোফোনটিকে খারাপ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই একটি হেলিকপ্টার সেখানে এসে পৌঁছাতেই এজেন্টদের দৃষ্টি অন্যদিকে যেতেই ইয়ানের অন্য একজন সাথী তাকে সেখান থেকে জলে লাফ দিতে বলে, কারণ তার বাবাকে এবং রাইলি ও চেজকে ইয়ান বন্দি বানিয়ে রেখেছে। বাধ্য হয়ে জলে লাফ দিতে হয় বেনকে। জলের নিচে একজন ডুবুরি তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। এফবিআইয়ের চোখের সামনে দিয়ে সে পালিয়ে যায়। ইয়ান তাকে ব্রডওয়ে এবং ওয়াল স্ট্রিটের কাছে নিয়ে যায় এবং সে ওই ম্যাপ থেকে আর কি কি জেনেছে সেটা জিজ্ঞাসা করে। আর তার মিথ্যা বলার পরিণাম তার বাবা এবং তার বন্ধুদের মৃত্যু, সেটা যেন সে মনে রাখে। বেন তাকে এখানে অবস্থিত সেই পুরনো চার্চে নিয়ে যায়, যার উল্লেখ ওই ম্যাপে রয়েছে। ম্যাপটিকে সে আরও ভালোভাবে কিছুক্ষণ দেখে, যার ফলে সেই ম্যাপে তারা পার্কিংটন লেন নামে একটি অনেক পুরনো সমাধির উল্লেখ পায়, যেটা এই চার্চের নিচেই রয়েছে। এরপর তারা প্রত্যেকেই চার্চের নিচে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অনেকক্ষণ পর তারা অবশেষে পার্কিং লেন নামে ওই কবরটিকে পেয়ে যায়। ইয়ানের লোকজন সেই কবরটিকে ভেঙে ফেলে, ভিতরে থাকা মৃতদেহটিকে বাইরে বার করে। কবরটি সরাসরি আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। ইয়ান তাদেরকে গান পয়েন্টে নিয়ে সেই ভিতরে প্রবেশ করে। জায়গাটিকে দেখে মনে হচ্ছে প্রায় হাজার হাজার বছর পুরনো। হাতে মশাল জ্বালিয়ে তারা চারিদিকটিকে ভালোভাবে দেখতে থাকে। সামনে রয়েছে অনেকটা গভীর খাত এবং দেওয়ালে চারিদিক দিয়ে কাঠের সিঁড়ি, যেটা অনেকটা নিচে নেমে যাচ্ছে। সেই সিঁড়ি দিয়ে তারা নিচের দিকে নামতে শুরু করে, কিন্তু সিঁড়িগুলি অনেক পুরনো হওয়ার কারণে হঠাৎই ইয়ানের একজন লোক সেটি ভেঙে গভীর খাতে পড়ে যায়। এরপর একে একে ওই সিঁড়িগুলিও ভাঙতে শুরু করে। কোনো রকমে তারা প্রাণে বাঁচে। চেজ নথিপত্র সহ ওই গভীর খাতে পড়ে যেতে গেলেই বেন তাকে একটি কাঠের পাটাতনের উপর ফেলে দেয় এবং নিজেও নথিপত্রটিকে নিয়ে নিচে লাফ দেয়। এরপর তারা অনেক পুরনো একটি লিফট দেখে, যেটা সাধারণত দড়ির মাধ্যমে উপর থেকে নিচে ওঠানামা করার জন্য ব্যবহার করা হতো। প্রত্যেকেই সেই লিফটে চেপে কিছুটা নিচে যেতেই একটি গুপ্ত ঘর দেখতে পায়, কিন্তু সেই ঘরে কোনো গুপ্তধন ছিল না। ইয়ানের মনে হয় বেন তাকে বোকা বানাচ্ছে, হয়তো নিশ্চয়ই আরও কোনো ক্লু আছে, কিন্তু বেন জানায় সে শুধু এইটুকুই জানে। তখন ইয়ান তাদেরকে এখানে রেখে চলে যাওয়ার ভয় দেখায়। যদি সে এর পরবর্তী ক্লু তাকে না বলে তাহলে তাদেরকে এখানে রেখেই সে চলে যাবে। তখন তার বাবা জানায় এই লণ্ঠনটাই হলো পরবর্তী ক্লু। বোস্টন শহরের একটি চার্চে এই একই রকমের দুটি লণ্ঠন রয়েছে, যেটা আমেরিকা এবং ব্রিটিশদের সাথে যুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের আগমন বোঝাতে লাগানো হয়েছিল, এবং সেই গুপ্তধন সেই চার্চের বেসমেন্টেই রয়েছে। তাদের কাছ থেকে এই শেষ ক্লু জানার পরেও ইয়ান সকলকে মরার জন্য এখানেই ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর এটা জানা যায় বেনের বাবা তাকে বোকা বানিয়েছে। গুপ্তধন থাকলে এখানেই রয়েছে এবং এখান থেকে বেরোনোর একটি পথও আছে। এভাবেই দেওয়ালে মশাল দিয়ে খুঁজতে খুঁজতে একটি দেওয়ালের সামনে ছোট্ট সুইচে হাত দিতেই দেওয়ালের গেট খুলে যায়। গেটকে ঠেলে সরিয়ে তারা অন্য একটি রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে তো কোনো গুপ্তধন ছিলই না। এছাড়াও এখান থেকে বেরোনোর কোনো পথই ছিল না। বেন ভেঙে পড়ে। এত বছর চেষ্টার পরেও শেষমেশ গুপ্তধন সে খুঁজে পেল না। কিন্তু এই সময় তার বাবা তাকে জানায় এতদিন তিনি ভেবেছিলেন হয়তো গুপ্তধন শুধুমাত্র গল্প, কিন্তু আজ তার বিশ্বাস হয়ে গেছে আসলে ওই গুপ্তধন আছে এবং তিনি এতেই খুশি। বেন তার অভিজ্ঞতা এবং বুদ্ধির কাজে লাগিয়ে গুপ্তধনের এতটা কাজ পর্যন্ত পৌঁছেছে, তাই এখন ভেঙে না পড়ে এখান থেকে বেরোনোর পথ তাদেরকে খুঁজতে হবে। বাবার কথায় সে কিছুটা সাহস পায় এবং এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই দেওয়ালে একটি ফাঁকা জায়গা দেখে। সেই সময় তার মাথায় আসে সেই স্মোকিং পাইপের কথা। এটা একেবারেই এই খাঁজের সাথে মিলে যাচ্ছিল। আর কিছু না ভেবেই পকেট থেকে স্মোকিং পাইপটা বার করে এই খাঁজে বসিয়ে ঘোরাতেই আবারও একটি গেট খুলে যায়। কৌতূহলবশত ধীরে ধীরে সেই রুমে প্রবেশ করতেই তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। চোখের সামনে রয়েছে হাজারো বছরের পুরনো সেই গুপ্তধন, যেটা পাওয়ার জন্য প্রজন্মের পর প্রজন্ম এবং কত রাজাই না তাদের রক্তক্ষরণ করেছে, একে অপরের সাথে যুদ্ধে জড়িয়েছে।
যার বাজার মূল্য এতটাই যে খুবই সাধারণ একটি গরিব দেশকেও এই গুপ্তধন ধনী করে তুলবে। বেন খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার দাদাকে দেওয়া কথা সে রেখেছে, সেই গুপ্তধন খুঁজে বার করেছে। শেষমেশ তারা এখান থেকে বেরোনোর একটি পথও খুঁজে পেয়ে যায়। একটি সিঁড়ি দিয়ে উঠে তারা চার্চের অন্য একটি জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সে এফবিআই অফিসার স্যাডিস্কিকে চার্চে ডাকে এবং সেই নথিপত্রটি ঠিকঠাক তার হাতে তুলে দেয়। বেন এই সম্পত্তি বা গুপ্তধন কিছুই চায় না। সে সরকারকে এই গুপ্তধন দেশের নানান মিউজিয়ামে সমান ভাগে ভাগ করে দিতে বলে, কারণ এই সম্পত্তি কারোর একার নয়। বেনের কথায় অফিসার রাজি হয়ে যায়। সরকারের তরফ থেকে তাদের প্রত্যেককে এই গুপ্তধন খোঁজার ক্রেডিট দেওয়া হয়। বেনকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। এদিকে ইয়ান তার দলবল নিয়ে বোস্টনের সেই ঠিকানায় পৌঁছে গেছে, কিন্তু আর যাই হোক এফবিআই এর হাত থেকে সে রক্ষা পায় না। বেনের ইনফরমেশন অনুযায়ী তাকেও সেখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়। অবশেষে গুপ্তধন খোঁজার সকল ক্রেডিট তাদেরকে দেওয়া হয় এবং সরকারের তরফ থেকে উপহার হিসেবে বেশ কিছু টাকা তারা পায়। এই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের পর বেন এবং চেজ একে অপরকে ভালোবেসে ফেলে এবং তারা খুশিতে জীবন কাটাতে থাকে। এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই অ্যাডভেঞ্চারে ভরা গুপ্তধন খোঁজের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভির গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।